বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ এই এলাকাতে আমরা দেখেছি অনেক পতিত জমি পড়ে আছে যেগুলোতে আসলে সবজি চাষ করা সম্ভব কিন্তু করা হচ্ছে না। অনেক এলাকায় বলা হয়ে থাকে যে পানির একটু সমস্যা আছে, অনেক এলাকায় নাকি আগ্রহেরও অভাব রয়েছে এবং বিদেশ যাত্রার প্রতি এই এলাকার মানুষের একটা অন্যরকম আগ্রহ কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে কেন সবজি চাষের প্রতি মানুষজন আগ্রহ হারাচ্ছে বা সেভাবে করে করছেন না, এটা জানার একটা প্রশ্ন সবার মধ্যে থেকে থাকে। আজকে আমরা যার জমিতে চলে এসেছি তিনি কিন্তু ব্যতিক্রম। তিনি তার সব জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন এবং সফল হয়েছেন। সেই গল্পটাই আমরা জানার চেষ্টা করব। সুবহান ভাই কিভাবে সফল হয়ে উঠলেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। দর্শক, বাড়ির আঙিনা হোক কিংবা ছাদ, আমরা চাই একটু সবজি চাষ করে সেটা যেন কীটনাশক মুক্ত নিজেরা খেতে পারি। কিন্তু এই শীতকালীন বাজারে সবজির যে এত চাহিদা বা এত পরিমাণ সবজি মাঠে ঘাটে ফলে, যারা বাণিজ্যিক পর্যায়ে এই সবজি চাষ করছেন তারা কোন ধরনের সবজি করছেন, কোন সবজি থেকে কেমন ফলন পাচ্ছেন এবং বাজারে কেমন দাম পাচ্ছেন, পুরো ব্যাপারটাই আমরা জানার চেষ্টা করব। আমাদের পাশে যে চাষি ভাই আছেন ওনার নাম হচ্ছে সুবহান ভাই। উনি কিন্তু সব ধরনের সবজি চাষ করে থাকেন। কি কি ধরনের সবজি আছে ওই যে এই যে ওনার মাঠে দেখতে পাচ্ছেন সেটা সম্পর্কে জেনে নেব বাকি প্রক্রিয়াগুলো সম্পর্কেও। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা তো দাঁড়িয়ে আছি আপনার ক্ষেত, পুরোটাই তো আপনারই ক্ষেত পেছনে। অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছি, কি কি ধরনের সবজি আছে আমাকে একটু বলেন। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা রসুন, আর আমাদের পিছনে যে সাইড দেখতে পাচ্ছেন এগুলো হলো ফরাস, আমাদের এলাকায় অঞ্চলের ভাষা যেটা বলে ফরাস। আর এর পিছন সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এটা দেশি আলু যেটা। আর আমার ওই সামনে দিয়ে যেগুলো আছে গম চাষ করেছি। আর আরো পিছনে দিয়ে যেগুলো আছে হয়তো টমেটো, আপনারা অনেক করে দেখতেছেন, এইগুলাই সবজি আমি চাষ করি শীতকালীন মৌসুম। আর সামনে সরিষা, এগুলো আমি সরিষা চাষ করেছি এই বছর শীত মৌসুমে। এত ধরনের সবজি ফলানোর জন্য তো পর্যাপ্ত পরিমাণ জায়গা বা জমি দরকার, তাই না? এই সব জমি কি আপনারই? জি জি, আমার নিজস্ব জায়গা আছে। আমার ওই কৃষি কমিতে আমার বাবা একজন কৃষক ছিলেন, আমার দাদাও একজন কৃষক, আমিও কৃষকের ছেলে, আমিও কৃষক। সারা বছরে কি আপনি চাষ করেন? হ্যাঁ, সারা বছর ওইখানে আমন ধান লাগাইছিলাম, আমনের পরে আমি আবার পুরাটা চাষ দিয়ে আবার ওই যে শীতকালীন মৌসুমে সবজি চাষ করলাম পুরোটা জায়গার মধ্যে। আমাদের জায়গা কোনো পতিত থাকে না, এখানে সব জায়গায় আমাদের সবজি আবাদ হয়। মাটি উর্বর, মাটি ভালো, বলি মাটি, যে কোনো আপনি সবজি লাগান সবজিটা খুবই ভালো ফলন আসে। পানির কি কোনো সমস্যা আছে? হ্যাঁ না, আমাদের এখানে নদী আছে, আমাদের পাশেই হয়তো নদী, আপনারা দেখবেন হয়তো যাওয়ার সময় আপনার নদীর পাশে দিয়ে আসছেন, ওই নদী থেকে আমাদের সেচ দেওয়া হয়। এত ধরনের সবজি আপনি করলেন, এক ধরনের সবজিও তো করতে পারতেন। জি জি অবশ্যই। আলাদা আলাদা রকম এত সবজি কেন? এই বছর আমি সর্বপ্রথম করতেছি যে দেখতেছি যে ওই মাঠে আমাদের কি জমিতে কি ওই ফসলটা কি হবে, এর জন্য আমি পরিপ্রেক্ষিতভাবে নিজের ব্যক্তিগত থেকেও দেখতেছি ওই মাঠে যদি হয় আগামীতে আমি ব্যাপক আকারে ওগুলা চাষ করব। এখন আমাকে বলেন, এতগুলো ফসল যে আপনি লাগিয়েছেন, কোন ফসলের আপনি ভবিষ্যৎ ভালো দেখছেন বা মনে করছেন এই জমিতে ওই ফসলটা অনেক দিন টিকে যাবে? টমেটো তো আমাদের ফার্স্ট রানিংয়েই বলবো যে মানুষের, আমাদের এই কমলগঞ্জের এলাকার টমেটো খেতে আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। প্রতি বছর আমি টমেটো নার্সারি বলেন, সবজি বলেন, 15 থেকে 20 লক্ষ টাকা আমার অনায়াসে চলে আসে। আচ্ছা, এখান থেকে মনে করেন 5-7 লাখ টাকা দিলেও প্রতি বছর 7-8 লাখ টাকা আমার আলহামদুলিল্লাহ সবশেষে আমার জমা থাকে আমার কাছে। আমরা তো জানি যে যে ধরনের ফসলই ফলানো হোক বা চাষ করা হোক সেখানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। একেবারে না করলে না হয়তো পোকার আক্রমণ হতে পারে, সীমিত পরিসরে করতে হয়, এগুলো তো নিয়ম কানুন আছে কিছু? জি অবশ্যই নিয়ম কানুন আছে। আচ্ছা, সেই নিয়মগুলো কি আপনি মানেন কিনা? হ্যাঁ অবশ্যই মানি। আমাদের একটা বিষের সাধারণত হলুদ কালার আছে, হয়তো একটা বিষ স্প্রে করার মধ্যে মিনিমাম 7 দিন ওই ক্ষেত থেকে ফসল উঠানো যাবে না। তারপরে আছে কোনো বিষ আছে 15 দিন, 20 দিন এরকম আছে। তো এটা মানিয়ে আমার অবশ্যই কৃষিতে অবশ্যই মানতে হবে। বিষ তো মোটামুটি দিতেই হয়, যদি একেবারে না দিই তাহলে তো আবার ফসল উৎপাদন করা যাবে না। তো আমরা সাধারণত বিষ স্প্রে করার 7 দিন পরেই
ফসল উত্তোলন করি। গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা জি। সম্পর্কে শুনছেন না? হ্যাঁ শুনছি, মানে আমি যেটা উত্তম কৃষি চর্চা। উত্তম কৃষি চর্চা। হ্যাঁ, তো এই উত্তম কৃষি চর্চার ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন, ফলো করেন কিনা, কিংবা আমাদের বাংলাদেশে এটার ভবিষ্যৎ কি আছে? উত্তম কৃষি চর্চা বলতে আমাদের ওই যে গ্যাপ ট্রেনিং করছিলাম আমাদের কৃষি অফিস থেকে, স্যার আমাদেরকে নিয়ে উত্তম কৃষি চর্চা মানে অনেক কিছু নিয়ম কারণ আমাদেরকে শিখিয়েছে। তবে আমরা চেষ্টা করতেছি যে আস্তে আস্তে যে ওই যে বিষমুক্ত থেকে সবজি চাষ কিভাবে করা যায়, উত্তম কৃষি চর্চা ভালো করা যায়, বাজারজাত করলে অনেক লাভবান হবে আর দেশও উন্নতি হবে, আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, তো এই মাটি পরীক্ষা তো করেছেন তাই? জি জি ইনশাল্লাহ আমি এই আচ্ছা। বছর মাটি পরীক্ষা করছি মৃত্তিকা গবেষণা আমাদের কৃষি কর্মকর্তার মাধ্যমে। আমি রেজাল্টও অলরেডি আমার বাসায় এনে পৌঁছেছে। আপনাদের এখানকার মাটির বৈশিষ্ট্যটা কি ভাই? আমাদের এখানে বেলে দোআঁশ মাটি। আচ্ছা। আমাদের এই মাটিতে আপনি যেই ফসল লাগান না কেন আলহামদুলিল্লাহ মাটি খুবই ভালো, ফসলের মানও মোটামুটি ভালোই আসে। এটা দেখতেই পাচ্ছি, কারণ আমার চারপাশে বিভিন্ন ধরনের ফসল ফলে আছে, সবকিছুই যে ভালো ফলেছে এক চোখের দেখায় তা বোঝা যায়। কিন্তু আমরা একটু কাছে গিয়ে দেখতে চাই। আপনার তো ফ্রেঞ্চ বিন আছে, ওইদিকে টমেটো আছে, সামনে দেখছি পেঁয়াজ, সব একটু ঘুরে ঘুরে দেখবো ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে একটু নিয়ে চলেন। ভাই, একে তো শীতের সময়, তার উপরে সবজির এত সুন্দর খেতে দাঁড়িয়ে আছি, ফ্রেশ সব সবজি, তাই না? এখন তো মরিচের খেতে দাঁড়ায় থাকলাম, একটু দেখি কি রকম মরিচ গাছ হয়েছে বা কেমন ফলন হয়েছে আপনার। বাহ, এক গাছের উচ্চতা তো বেশি দেখছি না ভাই। হ্যাঁ গাছ 3 ফুট 4 ফুটও পর্যন্ত হবে হাইট। আচ্ছা, 3 থেকে 4 ফুট এই পর্যন্ত হয়েছে। কতদিন হয়েছে লাগিয়েছেন? এটার বয়স আপনার 65 দিন মিনিমাম হবে। কিন্তু আমি তো শুধু মরিচ গাছ দেখতেছি না, পাশাপাশি অন্য গাছও আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা কি গাছ? এটা ফ্রেঞ্চ বিন গাছ। ফ্রেঞ্চ বিন গাছ। জি ফ্রেঞ্চ বিন তো গাছ। মরিচ খেতে আপনি আবার ফ্রেঞ্চ বিনটা কেন লাগাইলেন? এটা লাগাইলাম মরিচের পাশাপাশি, মনে করেন এটার হয়তো আরো 10 থেকে 15 দিন পরে অলরেডি ফল চলে আসবে, তারপর ওইটা উঠিয়ে নিয়ে যাব, এর জন্য আচ্ছা। এটা পাশাপাশি ক্ষেত। আর এই পদ্ধতিটার কথা যদি একটু জানতে চাই, কোন পদ্ধতিতে আপনি লাগাইছেন? এটা তো মালচিং পদ্ধতি মনে হচ্ছে। হ্যাঁ এটা মাল্টিন পদ্ধতিতে আমরা মরিচটা লাগাইছি। আচ্ছা, এই পদ্ধতির সুবিধাটা কি ভাই? হ্যাঁ মাল্টিন দিলে মনে করেন আগাছা থেকে মুক্ত, আগাছা থেকে মুক্ত মাটি, ওই যে মাল্টিন দিলে মাটিটা একটু গাছের নিচের শিকড়গুলো ঠান্ডা থাকে, আগাছা থেকে মুক্ত হয়, ফসল ভালো হয়, এর জন্য মাল্টিন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখতেছি একজন চাচা কাজ করতেছে জমিতে। চাচা, হ্যাঁ আপনি কেমন আছেন? ভালো আছেন? এই যে আমার দিকে একটু তাকান তো, এদিকে। হ্যাঁ, কাজ করতেছেন এত সকালবেলায় জমিতে, কষ্ট হচ্ছে না শীতের দিন? ভাই আপনি সামনে চলে আসেন, এখানে কষ্ট হচ্ছে না? আচ্ছা, প্রতিদিনই জমিতে কাজ করেন? আর এই যে দেখতেছি সামনে মরিচ, এগুলো কি আপনি তুলছেন? ও আমারও পরিবার, ছেলে বাবুয়ে তুলছে। অনেক মরিচ তো হারভেস্ট করা হয়েছে দেখতেছি। এটা কোন জাতের মরিচ? বিজলি প্লাস। বিজলি প্লাস জাতের মরিচ, বেশ ভালো ফলেছে। আর এরকম হওয়ার পরেই তো আপনারা আসলে বাজারে বিক্রি করে দেন। জি জি। কি দর চলছে এখন বাজারে এই মরিচ? এখন বাজারে 60 টাকা চলতেছে। 60 টাকা দর চলছে। জি জি। বেশ ভালো দেখতে পাচ্ছি। ঝাল কেমন হয় ভাই? হ্যাঁ জাল মোটামুটি আছে জাল। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কাজ করেন, আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে জমিগুলো দেখি, ঠিক আছে ভাই? জি। এখানেও তো ফ্রেঞ্চ বিন আছে, আবার এটা তো বোধহয় দেশি আলু মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ দেশি আলু এটা। দেশি আলু কেমন হয় ভাই আপনার হ্যাঁ এলাকায়? মোটামুটি আমাদের এলাকায় ভালোই হয়, ফলন যাই আসে মোটামুটি খারাপ আসে না, ভালোই আসে। আচ্ছা, আর দামটা কেমন পান? দাম মনে করেন 40 টাকা বাজার মূল্য পাওয়া যায় দেশি আলু। আচ্ছা ভাই, ফ্রেঞ্চ বিনটা নিয়ে আমার খুব আগ্রহ হচ্ছে। জি। আমরা তো বাংলাদেশে খুব বেশি জায়গায় ফ্রেঞ্চ বিন দেখতে পাই না, জি। তাই না? অন্তত বাণিজ্যিক ভাবে তো সেভাবে ফ্রেঞ্চ বিন অনেক জায়গায় করা হচ্ছে না। আপনি যে করলেন, এই যে বীজ সংগ্রহের কথা বলি বা চাষের আইডিয়াটা কোথা থেকে আসলো? এটা আমাদের ছোটবেলা থেকেই আমাদের ওই দেখতেছি আমার আব্বু আম্মু যারা কৃষক আছে সবাই এগুলা ছোটবেলা থেকেই চাষ করে, এগুলা থেকে দেখা দেখে আমাদের আগ্রহ আসছে। আচ্ছা, তো এই ফ্রেঞ্চ বিনের বাজারে চাহিদা কেমন? হ্যাঁ বর্তমানে বাজার মূল্য খুবই ভালো, 200 টাকা কেজি ফ্রেঞ্চ বিনের কাঁচা যেগুলা। আর বীজটাও কি বাজারে সহজলভ্য পেয়ে যান? হ্যাঁ পাওয়া যায়, আমাদের এলাকায় বাজারে খুব সহজে পাওয়া যায় ফ্রেঞ্চ বিন। ফ্রেঞ্চ বিনের জমি তো আমি সামনে দেখছি, জি। কিন্তু এই জমিটা এত সুন্দর লাগছে, কি এটা আসলে লাগিয়েছেন এটা এখানে? ওই মোটর বলে যেটা আমাদের মোটর? হ্যাঁ মোটর। আচ্ছা, এই গাছটা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে হয়েওছে। জি। আপনার এলাকায় কি মোটর ভালো পাওয়া যায়? হ্যাঁ মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, ভালো মাঝখানে গাছ আছে। সরিষাও দেখছি হ্যাঁ, একটা। সরিষা। আচ্ছা,
আচ্ছা, সরিষা কি মানে খুব বড় পরিসরে করেননি? না, বড় পরিসরে হয় না, একটু কম পরিসরে করি সরিষা। আর এইটাকে আমরা কি বলবো? এটা মিষ্টি লাউ। মিষ্টি লাউ। মানে আপনি কিছু বাদ রাখেননি, সবই মোটামুটি করে ফেলেছেন। আর আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ফ্রেঞ্চ বিনের যে ক্ষেত, সেখানে আমরা একটা ফলও পাবো না যেটা আমরা একটু দেখাতে পারি আমাদের দর্শকদের বা খেয়ে বোঝাতে পারি যে কেমন হয়েছে এখানকার ফ্রেঞ্চ বিন। জি। তেমন কি পাওয়া যাবে? হ্যাঁ, এখানে তো ফল চলে আসছে না, তবে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো ওই জমিতে নাই, আচ্ছা, আচ্ছা, জমিতে আচ্ছা। আছে আচ্ছা, ফল এটা সব। আমাদের দুর্ভাগ্য যে এখানে আসলে আমরা ফল পাচ্ছি না, কিন্তু তারপরেও আমি দর্শকদের একটু দেখাতে চাই। দর্শক দেখেন, খুব সুন্দর কিন্তু একটা ফুল হয়েছে, এবং এই যে জায়গাটা থেকে, এখান থেকে তো হবে ভাই? জি জি জি, এখান আচ্ছা। থেকেই চলে আসবে। এখান থেকেই আসলে আমরা যে ফ্রেঞ্চ বিনটা সেটা পেয়ে থাকবো। এটা শরীরের জন্য খুবই উপকারী একটা, আমি বলবো, খাদ্য বা সবজি, যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর ফ্রেঞ্চ বিন আপনারা যদি পান, আমি তো বলবো অবশ্যই প্রতিদিনে আমাদের এটা খাওয়া উচিত। এটা কাঁচাও খাওয়া যায়, সেদ্ধও খাওয়া যায়, এবং ফ্রেঞ্চ বিনের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। বাণিজ্যিকভাবে খুব বেশি চাষাবাদ তো হচ্ছে না, কিন্তু হওয়া উচিত বলে আমরা আসলে মনে করি। ভাই, জি ফ্রেঞ্চ বিন যেহেতু নেই বা আমরা দেখাতেও পারছি না, কিন্তু আমরা তো টমেটো দেখতে পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু ফ্রেঞ্চ বিন পেয়ে গেছি ভাই। এটা কি আগে থেকে হারভেস্ট করা? হ্যাঁ, হারভেস্ট থেকে হারভেস্ট করা ছিল। আচ্ছা দর্শক, আমি যদি দেখাই, এটাই হচ্ছে সেই ফ্রেঞ্চ বিন যার কথা আমরা এতক্ষণ বলছিলাম। ফ্রেঞ্চ বিনটা ছেঁড়ার উপায় তো এভাবেই? জি জি জি, এভাবে ছেঁড়ার উপায়। আচ্ছা, এই যে এই যে ফাঁকা হয়ে গেল। দর্শক, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন খুব সুন্দর কিন্তু চিড়ে যায় এভাবে করে, এবং এই যে হচ্ছে ফ্রেঞ্চ বিনের সেই জি। দানা। হ্যাঁ, এটা এটা দেখতে পাচ্ছি অনেকটা কি রঙের বলবো আমি, কালো প্রায় জি। রঙের, বিভিন্ন রঙের হ্যাঁ, তো হয়ে বিভিন্ন থাকে। রঙের হয়, 3-4 কালারের মতো হয়। তাহলে ভাই, জি। এইটাই তো সেই ফ্রেঞ্চ বিন। জি। একটু খেয়ে টেস্ট করে দেখি। আচ্ছা, খান। আমাদের যে প্রচলিত সিম আছে জি সেটার সাথে কিন্তু এই স্বাদটা খুব মিলে যায়, জি, খুব মিলে। বেশি পার্থক্য না। জি কিন্তু এটার যদি আমি গুণাগুণ বিশ্লেষণ করি, সেটার থেকে এইটা একটু সমৃদ্ধ জি, জি, গুণাগুণের জি। দিক থেকে, বেশ ভালো। জি কিন্তু ভাই, আমার সবচেয়ে আগ্রহের জায়গা হচ্ছে আপনার সেই টমেটো ক্ষেত। আপনি বলছিলেন এই এলাকায় টমেটোর অনেক বেশি সম্ভাবনা আপনি দেখছেন। জি। তাহলে সেই ক্ষেতটা একটু ঘুরিয়ে দেখাবেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে একটু চলেন ওর পাশে আমরা যাই। আমি যতটুকু জানি যে আপনাদের এই কমলগঞ্জ এলাকা, এটা তো গ্রাফটিং এর জন্য বিখ্যাত। জি বলা হয়ে থাকে এই এলাকায় আসলে গ্রাফটিং এর যাত্রাটা শুরু হয়েছিল, জি জি জি, তাই না? জি তো আপনিও বলতেছিলেন যে আপনাদের এলাকার টমেটোর একটা বিরাট সম্ভাবনা আছে। জি। এটা কেন বলতেছেন, আমাকে একটু ব্যাখ্যা করে বলেন তো। আমাদের এই এলাকার বিরাট সম্ভাবনা, সর্বপ্রথম আমাদের এই কমলগঞ্জে টমেটো গ্রাফটিং এখানেই শুরু হয়। এখান থেকে আমাদের এলাকায় ছটিয়ে ছিটিয়ে, মনে করেন সবাই আস্তে আস্তে, সবাই, আমিও এখান থেকে মোটামুটি গ্রাফটিং আমাদের এলাকায় করতো। ছোটবেলা থেকেই দেখাশোনার মধ্যে আমি গ্রাফটিং শিখে যাই। এর আচ্ছা, থেকে এই গ্রাফটিংটা কেমনে করে? বাড়ির হলো আমাদের তিত বেগুনের সাথে কাটিং করা হয়। এখানে নিচ হলো তিত বেগুন আর উপরে হলো টমেটো, এটার সাথে গ্রাফটিং করা হয়। তো এই যে পদ্ধতিটা, এর মাধ্যমে যে টমেটো এত ফলে, মানে মোটামুটি ফলন তো ভালো হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ফলন যথেষ্ট পরিমাণ ফলন হয়। এক এক গাছ থেকে আপনার 15 থেকে 20 কেজি পর্যন্ত হারভেস্ট করা যায়। আচ্ছা। শুরু থেকে গ্রীষ্মকালীন যেটা টমেটো, এটা আমাদের গ্রীষ্মকালীন। মানে গ্রীষ্মকালীন জি, এখন পর্যন্ত এখন আছে? পর্যন্ত আছে। সারা বছরই কি হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ সারা বছরই থাকবে এটা। তাহলে আপনার কতটা জমিতে এই টমেটো আপনি করেছেন? আমার 1 একরের উপরে আছে। আমি যদি জিজ্ঞেস করি যে এই 1 একর জমি থেকে, মানে জি। শুধু টমেটো সবজি থেকে, হ্যাঁ। অন্যগুলো বাদ, জি, কত টাকা আপনি উঠিয়ে নিয়ে আসতে পারছেন? 1 একর জমি থেকে এই পর্যন্ত 9 লাখ টাকা আমি তুলে নিয়ে আসছি। শুধুমাত্র টমেটো থেকে? হ্যাঁ, টমেটো থেকে। তা আপনার তো বিভিন্ন ধরনের ফসল আছে, হ্যাঁ, তাহলে বাকি সব মিলিয়ে কেমন টাকা আসছে? বাকি সব থেকে এগুলা পুরাপুরি উঠে নাই, তবে টমেটো হয়তো আমি অলরেডি পেয়েছি, যেটা এটা বলতেছি, এই পর্যন্ত যাই আসছে। বাকি ফসল থেকে তো এখনো উঠে নাই। আচ্ছা আচ্ছা, চমৎকার ব্যাপার। তাহলে আমি তো দেখতেছি যে টমেটোর সাথে অন্যান্য অনেক গাছও আপনি দিছেন। জি, দিলেন না? হ্যাঁ। কি কি গাছ দিলেন? এখানে দিছি বটবড়ি আর ওই যে লাইসা যেটা বলে, ওই এটা আছে, এটা খাওয়ার জন্য দিছি। যেহেতু মালচিং পদ্ধতিতে এখানে করছেন এবং খুঁটি টুটি দিয়ে একদম দেখতে পাচ্ছি সুন্দর করে করা, জি তো একই সাথে গাছগুলো উঠে যাবে, সেজন্য আপনি দিয়ে দিছেন। জি।
বাহ, সুন্দর বুদ্ধি কিন্তু ভাইয়া। তো এছাড়া আপনার আর কি কোনো পরিকল্পনা আছে এই সবজিকে ঘিরে? বা শীতকাল এবং গ্রীষ্মকালীন তো আলাদা আলাদা জি সবজি, জি জি আলাদা আলাদা রকম ভাবে আপনার খরচ হয়, উঠে আসে। আপনি তো সবজিটাই বেছে নিছেন, জি। ভবিষ্যতে এই সবজি নিয়ে আপনার পরিকল্পনা কি? নিরাপদভাবে সবজি উৎপাদন করার অনেকগুলো ট্রেনিং নিছি আমি, তবে এগুলো আমারও আকাঙ্ক্ষা আছে যে ভবিষ্যৎ প্রজন্মে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি। ওই গ্যাপের ট্রেনিং নিছি, বিভিন্ন জায়গাতে আমি ট্রেনিং নেই কৃষি কর্মকর্তার মাধ্যমে। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে ওই নিরাপদ সবজি উৎপাদন কিভাবে করা যায়, কিভাবে করলে বাজারজাত ভালো পাওয়া যাবে, এটাই আমার আকাঙ্ক্ষা আছে। আচ্ছা, তো আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে না জি, যে এই অবশ্যই। ভাইয়ের মতো আমিও শুরু করতে চাই, অনেক সবজি চাষ করব? তাদের জন্য আপনার আসলে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, তাদের জন্য ওয়েলকাম জানাই আমি যে কৃষি জগতে অনেক লাভবান একটি ক্ষেত। তা এই ক্ষেতে আসলে অনেকজন মানুষের জীবন বদলে যেতে হবে। আমারও ভাগ্যে এক সময় আমি খুবই বেহাল অবস্থা ছিল আমাদের। ঠিক আছে, আমার জমি জামা আছে, কিন্তু কর্ম তো করতে হবে। কর্ম যদি আপনি ঠিক না করেন তাহলে তো এখান থেকে প্রফিট আসবে না। তবে ইনশাআল্লাহ আমি কষ্ট করছি বিদায় আমার বাবা মা সহ, ভাই সহ, আত্মীয় যারাই ফ্যামিলিতে আছে সবাই আমার সাথে একই সারিবদ্ধ হয়ে কাজ করার বিনিময়ে আজকে এখান থেকে আমি সুফল হয়েছি। ভাই, জি। আজকে সারাটা দিন আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার ক্ষেতগুলো ঘুরিয়ে দেখালেন, জি। ফসল দেখালেন এবং আমাদের সাথে শেয়ার করলেন যে কিভাবে এত সুন্দর একটা সমন্বিত কৃষি খামার করে তোলা যায় বা গড়ে জি। তোলা যায়। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা চাই আপনি আরো বড় হন এবং আপনার এই সবজি চাষ আরো অনেক বেশি এগিয়ে যাক। ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মৌলভীবাজারের কমলগঞ্জে আজকে সারাদিন আমরা সোভান ভাইয়ের যে সবজি ক্ষেত খামার রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং জানার চেষ্টা করলাম এই এলাকায় কোন ধরনের ফসলের সম্ভাবনা রয়েছে, কি ধরনের সবজি ভালো ফলছে, বাজার দর কেমন আছে এবং তিনি কেন এত সুন্দর একটা সমন্বিত সবজি বাগান বা ক্ষেতগুলো করলেন। উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিদেশ থেকে ফিরে এসে উনি সফল হয়েছেন বিভিন্ন ধরনের সবজি চাষ করে। আপনারা যারা নতুন করে শুরু করতে চান বা ভাবছেন যে বাংলাদেশের বেলে দোআঁশ মাটিতে কোন ধরনের সবজি ভালো ফলানো যায়, কিভাবে সফল হওয়া যায়, তারা কিন্তু সুবহান ভাইকে একজন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন। দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।